তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইডগুলো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো গত ক্লাসে সিলেবাসটা একটা আউটলাইন দেখাইছিলাম, তাই না? যে কোর্স কন্টেন্ট কি এগুলো দেখাইছিলাম, ঠিক না? জি স্যার। তোমাদের সাথে মানে বলা হয়েছে তো যে আরেকটা ক্লাস নেবে তোমাদের আহমদ স্যারে। আমি কি বলেছিলাম যে তোমাদের সাথে আরেকটা ক্লাস নেবে তোমাদের আহমদুল ইসলাম স্যারে? জি স্যার। আচ্ছা, উনি কি ক্লাস কথা হয়েছে তোমাদের সাথে বা মানে স্যার ক্লাস যোগাযোগ শুরু হবে? করে নাই স্যার, করবে স্যার। করবেন, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আমাদের পার্টটুকু দেখে আজকে একটু শুরু করি। আমাদের এই টপিকসগুলো আমি করব। শেষে একটা টপিক আছে ডিজাইন অফ ক্যানিং প্রসেস এন্ড ডেভেলপমেন্ট অফ ডেভেলপিং ক্যান প্রোডাক্টস। এইটা আমি আজকে পড়াবো। আমরা শেষের দিক থেকে শুরু করি, পরে মানে ডাইং এর পার্টটা হয়তো পরে পড়াবো নাকি দেখি। আমরা ওইটা ক্যানিং প্রসেস এন্ড ডেভেলপমেন্ট অফ ক্যান প্রোডাক্টস নিয়ে একটু শুরু করি। ক্যানিং তো তোমরা কোথাও পড়েছো, তাই না? জি স্যার। কোথায় পড়া হয়েছে? স্যার কোন সাবজেক্ট অ্যাকচুয়ালি বলতে মনে নাই স্যার, কিন্তু ক্যানিং পড়া হয়েছে স্যার, এটা মনে আছে। হ্যাঁ, can anyone remember about the canning process or where did you study canning? স্যার ফুড সায়েন্স, ফুড মাইক্রোবায়োলজিতে। ফুড মাইক্রোবায়োলজিতে। আচ্ছা, ফুড মাইক্রোবায়োলজিতে কি পড়াইছিল বা কতটুকু পড়ানো হয়েছে তোমাদের কি জানা আছে? কতটুকু পড়ানো হয়েছিল, কোনো ধারণা আছে? মাইক্রোবায়োলজিক্যাল পার্টটুকু স্যার, কি মাইক্রোবস গুলো থাকতে পারে আর ওগুলা কিভাবে প্রিভেন্ট করা যায় স্যার। আচ্ছা, তোমরা কি স্লাইডগুলো দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। তা আমার এখানে একটা মেসেজ আসছে, বলতেছে যে দেখা যাক, দেখা যাচ্ছে এখনো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা তাহলে একটু দেখি। ক্যানিং এটাকে বলা হয় যেটা ইটস এ প্রিজারভেশন প্রসেস। You can see here that several types of canned products. This is one type of canned products. এই তোমরা আমার কার্সারটা জানা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার, কার্সর দেখা যাচ্ছে। Okay, these are the canned fruits, canned products, and a number of products are available here also. We will discuss about the canning process, what is canning, how it can be done, or what are the parameters to be studied, etc. What is canning? Can anyone define canning? কেউ কি ক্যানিং ডিফাইন করতে পারবো? স্যার একটা প্রিজারভেশন মেথড, যেটাতে হচ্ছে সিলিং এর মাধ্যমে, মানে থার্মাল সিলিং না স্যার, সিলিং এর মাধ্যমে প্রিজার্ভ করা হয়, মানে ভিতরে যাতে কোনো মাইক্রো অর্গানিজম না গ্রো না করতে পারে। সিলিং এর মধ্যে করা হয় উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ কি? স্যার হিট। Heat. Exactly, the concept is clear, and this is the basic concept of canning. So now let's see the definition of the canning. What is canning? Canning is a method of preservation of food in which the food is processed and hermetically sealed. বলা হচ্ছে কি hermetically sealed, বায়ুশূন্যভাবে সিল করা হয়, in containers, and the containers may be of metal, glass, thermostable, plastic, or multi-layered flexible post, etc. through agency of heat. তার মানে ক্যানিং কে বলা হচ্ছে যে ক্যানিং is a method of preservation of food in which the food is processed and hermetically sealed. hermetically শব্দের অর্থ কি? বায়ু শূন্যভাবে সেরকম কন্ডিশন ক্রিয়েট করে, hermetically sealed in containers, যে কোনো ধরনের কন্টেইনার, থ্রু এজেন্সি অফ হিট অর অ্যাপ্লিকেশন অফ হিট। এটা হচ্ছে ক্যানিং এর কমন বা মানে মেইন ফেনোমেনা। আমি যদি কেউ যদি বলে যে ক্যানিং ইজ দ্য প্রিজারভেশন অফ ফুড ইন হারমেটিক্যালি সিলড কন্টেইনার বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট, দ্যাটস অল। ওকে, এখন ক্যানিং এর ফলে কি হয়?
বা অ্যাডভান্টেজ দিকে, what are the advantages of canning, অথবা why we are going to study canning process, or why the peoples are going to do the can or canning or going to produce can products. তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি সাউন্ড কম হচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। কারণ আমরা যদি বলি যে why it is important for the processor অথবা preservation purpose, অবজেক্টিভটা কি বা অ্যাডভান্টেজটা কি? ক্যানিং প্রোভাইডস এ শেলফ লাইফ, বলছে যে ক্যানিং প্রোভাইডস এ শেলফ লাইফ টিপিক্যালি রেঞ্জিং ফ্রম 1 to 5 years. বলছে যে it extend the shelf life of a product or provides the shelf life of a product typically 1 থেকে 5 বছর, although under specific circumstances it can be much longer, এবং স্পেসিফিক কন্ডিশনে এটা অনেক বেশি হতে পারে। ইভেন লিটারেচার বলে যে ইভেন আফটার 20 ইয়ার্স পরে কোনো কিছু অনেক ক্ষেত্রে হয় না। হ্যাঁ, এটা স্পেসিফিক কন্ডিশন বা সার্কামস্টেন্সেস সেটা হতে পারে। বাট in a word we can say that it extends the shelf life of the product. অথবা in other words কেউ যদি বলে যে why do you want to can food, so the simple answer is just to extend the shelf life of the product. এবং শেলফ লাইফটা বাড়ানোর জন্য, এবং শেলফ লাইফ বাড়ানোর উদ্দেশ্যটা কি বা দরকারটা কি আমাদের? এটা হচ্ছে যে প্রিজার্ভেশন পারপাসের একটা অবজেক্টিভসে আসে যে টু মেক ইট অ্যাভেলেবল থ্রু আউট দ্য কান্ট্রি, মানে কোনো একটা প্রোডাক্টকে যেটা সিজনাল অথবা এক এরিয়াতে পাওয়া যায় আরেক এরিয়া পাওয়া যায় না, এক দেশে পাওয়া যায় আরেক দেশে পাওয়া যায় না, এটাকে থ্রু আউট দ্য কান্ট্রি অথবা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এক জায়গার জিনিস আরেক জায়গাতে পৌঁছানোর জন্য, মানে প্রিজার্ভ করে নেওয়ার জন্য, যাতে শেলফ লাইফ বাড়ে, যার ফলে প্রিজার্ভেশন বেশি সময় থাকে। As we mentioned here, that is it increased the shelf life from 1 to 5 years, যার ফলে 1 থেকে 5 বছর পর্যন্ত যেহেতু বাড়ে বা আরো বেশি বাড়ে, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করা যায়, বেশি দিন রাখা যায়, বা একই দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। হিটিং ইজ দ্য প্রিন্সিপাল ফ্যাক্টর টু ডেস্ট্রয় দ্য মাইক্রোঅর্গানিজমস, এবং এই যে ফেনোমেনাটা যেটা ক্যানিং, হোয়াট ইজ দ্য মেইন ফ্যাক্টর? এই যে বলা হচ্ছে যে হিটিং ইজ দ্য principal factor. What is usually happening in the canning process? It destroys the microorganisms. Just with the application of heat, the microorganisms that are present in the food product অথবা products are to be canned. আমি যে প্রোডাক্টটা ক্যান করতে চাচ্ছি বা যে প্রোডাক্টগুলো ক্যান করতে চাচ্ছি, সেই প্রোডাক্টগুলোতে different types of microorganisms থাকে, but with the application of heat we want to destroy this type of microorganisms. এই যে বলা হচ্ছে যে heating is the principal factor to destroy the microorganisms and the permanent sealing is to prevent reinfection. এবং আরেকটা বলা হচ্ছে ওই যে প্রথম বলা হচ্ছিল hermetically sealed, সিল করা হয় কেন? so that it may not be reinfected. অর্থাৎ আমি যখন হিটিং করব আন্ডার সার্টেন সার্কামস্টেন্স অথবা সার্টেন কন্ডিশনস ফর এ সার্টেন টাইম, তখন মাইক্রোঅর্গানিজমস দ্যাট মে রিমেইন প্রেজেন্ট ইন দ্য ফুড উইল বি ডেস্ট্রয় হয়ে যাওয়া। কিন্তু পরবর্তীতে এই যদি সিলিং করা না হয় তাহলে রিইনফেক্টেড হইতে পারে। রিইনফেকশন যদি হয় তখন আবার সেই ফুডটা নষ্ট হবে। এর ফলে কাজটা করা হয় যে হিটিং দিয়ে বা হিট দিয়ে মাইক্রোঅর্গানিজমকে ডেস্ট্রয় করা হয় এবং এটা সিল করা হয় সো দ্যাট ইট মে নট বি reinfected. এখন আমরা বলছি যে why canning is done. আগে select a continuation elaborate করি। The high percentage of water is in most fresh foods makes them very perishable. They spoil or lose their quality for several reasons. আমরা বলছি যে মানে ফুড আইটেম যেগুলো আছে বা স্পেশালি ফ্রেশ ফুডস contain high amount of water. Due to the presence of high amount of water, these food items are
পেরিশেবল, আমরা বলি পেরিশেবল মানে পচনযোগ্য। পেরিশেবিলিটি আমরা পড়ছি যে ডিপেন্ডিং অন দ্য ময়েশ্চার কন্টেন্ট ইট ক্যান বি foods can be classified into 3 groups: highly perishable, moderately perishable বা less perishable, এরকম জিনিসগুলো। এই যখন মানে পানির পরিমাণ বেশি থাকে তখন এটা পেরিশেবল হয়ে যায়। তখন এইগুলা থেকে বাঁচানোর জন্য বা এইগুলা থেকে ফুডটাকে রক্ষা করার জন্য একটা অবজেক্টিভ হচ্ছে যে কেনিং করা হয়। কারণ যখন সিজনাল ফ্রুটস বা ভেজিটেবলস বা কোনো ফুড প্রোডাক্ট যেটা বেশি পরিমাণে কোনো জায়গায় প্রডিউস হয়, consumers of the surrounding area cannot consume all the items কি within the certain period, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সেটা খেতে পারে না সবগুলা। বাট after this season অথবা this after certain time these fruits or vegetables or food items are not available to them at all. একটা সময় পরে দেখা যায় এই ফুডগুলো আর পাওয়া যায় না। তখন এই যে সময় বেশি পাওয়া যায় সেই সময় এটাকে ভবিষ্যতে যখন পাওয়া যাবে না তখন যেন ইউজ করা যায়, তার জন্য একটা কাজ হচ্ছে যে ক্লিনিং করা হয়। মাইক্রো অর্গানিজমস লিভ multiply quickly on the surface of the fresh food and on the inside of the bruised insect damage and disease food. বলা হচ্ছে যে মাইক্রো অর্গানিজম জীবিত অবস্থা থাকে এবং যখন তাদের গ্রোথটা হচ্ছে আমরা জানি যে এরকম না, একটা থেকে দুইটা থেকে তিনটা, এরকম না। মাইক্রো অর্গানিজমস গ্রোথটা হয় 10 টাইমস, 1 থেকে 10 থেকে 100 এইভাবে গ্রো করে। যার ফলে সারফেসে যখন থাকে ফ্রেশ ফ্রুটসের বা ফ্রেশ ফুডের, আবার মানে মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে যদি কোনো কারণে সেটা ব্রুইসিং হয় বা ড্যামেজড হয় অথবা পোকায় খেয়ে ফেলে, তখন ভিতরে ঢুকে যায় এবং খাবারগুলোকে নষ্ট করে যায়। অক্সিজেন এন্ড এনজাইমস আর প্রেজেন্ট থ্রুআউট ফ্রেশ ফুড টিস্যুস। অক্সিজেন এবং এনজাইমস অলসো প্রেজেন্ট থ্রুআউট দা ফ্রেশ টিস্যু। ফ্রেশ টিস্যুর উপরে থাকে, কোনো কারণে যদি হয়ে আসে তখন অক্সিডেশন হয় বা কেটে গেলে বা ব্রুইসিং হইলে বা থেতলে গেলে এরকম। প্রপার কেনিং প্র্যাকটিসেস মিনিমাইজ দ্য ইফেক্টস অফ দিস মাইক্রোঅর্গানিজম। এই যে মাইক্রোঅর্গানিজম যে পরে থাকে, ভিতরে ঢুকে ক্ষতি করে, এই সবগুলা জিনিসই প্রিভেন্ট করা যায় অথবা মিনিমাইজ করা যায় উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ প্রপার কেনিং প্র্যাকটিসেস। প্রপারলি কেনিং যদি করা হয় তাহলে এই কাজগুলো হবে না, যার ফলশ্রুতিতেই তাদের এই যে ফ্রেশ ফ্রুটস গুলা বা ফ্রেশ ফুড আইটেমস গুলার লাইফ অনেকদিন বেড়ে যায়, maybe 1 to 5 years or more than 5 years. However, the main objective of canning is to preserve the food by application of heat so that it can be safely eaten at a later time. এই যে এখানে বলছে যে মানে যত কিছু বলি না কেন আমরা, মেইন উদ্দেশ্য হচ্ছে কেনিং এর, the main objective of canning is to preserve the food by application of heat application করে ফুডকে প্রিজার্ভ করা। Why? So that it can be safely eaten at a later time, একটা নির্দিষ্ট সময় পরে বা পরবর্তীতে সেটা কনজিউম করার জন্য বা ভোগ করার জন্য রাখা যায়। সেফটি অফ দ্য কনজিউমার ইজ দ্য প্রাইমারি কনসার্ন when food is canned. এই যে ক্যানিং যখন করা হয় তখন কনজিউমারের সেফটি ইজ প্রাইমারি কনসার্ন। প্রথমেই লক্ষ্য রাখা হয় যে এটা কি, বা লক্ষ্য রাখতে হবে যে ক্যানিং করার সময় যে কনজিউমারের জন্য সেটা সেফ কিনা। If it is not safe for the consumer, then it may not be the canning process or may not be applied by the processor. তাহলে এটুকু বললাম আমরা যে ক্যানিং এর হিস্ট্রি এটা কি, মানে ফেনোমেনাটা কি বা উদ্দেশ্যটা কি বা কেন করা হয়, এটা গ্লান্স আমরা বললাম। হিস্ট্রি এখানে বলা হচ্ছে যে ক্যানিং এর কি একটা হিস্ট্রি আছে, যে ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার্স অফ দ্য নেপোলিয়নিক ওয়ার্স, নেপোলিয়নের সময় একটা প্রথম যুদ্ধ যেটা হয়েছিল সেটাতে এটা বলা হচ্ছে যে এখানে কাহিনীটা, যে সৈনিকরা যখন যুদ্ধ করতেছে তখন যুদ্ধক্ষেত্রে মাংস পাঠানোর সময় দেখা যাচ্ছে যে একটু মানে এটা ক্যারি করে নিতে নিতে বা যে সময় লাগে তখন তার ভিতরে মাংসটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন নেপোলিয়ন একটা পুরস্কার ঘোষণা করলেন, ইকুইভ্যালেন্ট টু 12,000 ফ্রাঙ্কস তাদের মুদ্রায়, এনি ইনভেন্টর হু কুড ডিভাইস এ চিপ অ্যান্ড ইফেক্টিভ মেথড অফ প্রিজার্ভিং লার্জ অ্যামাউন্ট অফ ফুড। তখন সে একটা পুরস্কার ঘোষণা করলো যে বড় পরিসরে খাদ্য সংরক্ষণ করার জন্য, বিশেষ করে যখন ক্রান্তিকাল থাকে তখন এক জায়গা থেকে আরেক জায়গাতে খাদ্য পাঠানোর জন্য চিপ কোনো মেথড এবং ইফেক্টিভ কোনো মেথড যদি ডেভেলপ কেউ করতে পারে তাহলে তাকে 12,000 ফ্রাঙ্ক দেবে। এখন দেখা যাবে যে
1809 সালে নিকোলাস অ্যাপার্ট, যে নাকি একজন ফ্রান্স কনফেকশন এবং ব্রিওয়ার, মানে কনফেকশনারি মালিক সে, এবং ব্রিওয়ার বা ওই যে ব্রিওয়ারি প্রোডাক্ট যেগুলো ওয়াইন টোয়েন বানায়, এরকম কোথাও কোনো লিটারেচারে বলে যে সে স্কুল টিচার ছিল, আবার অনেক কিছু করতো, অনেক করতো। সে বাড়িতে এই জিনিসটা দেখছে যে একটা জারের ভিতরে, ইনসাইড এ জার ডিড নট স্পয়েল আনলেস দ্য সিলস লিক। যদি সে বলছে যে মানে করছে যে মানে একটা জারের ভিতরে, কাচের জারের ভিতরে খাবার রাখছে, মুখাটা যেমন এমন ভাবে যাতে বাতাস টাতাস না বা লিক না করে, তখন সে দেখতে পাচ্ছে যে না, এইভাবে রাখলে তো অনেকদিন পর্যন্ত থাকে বা বেশ কিছুদিন পর্যন্ত খাবারটা রাখা গেছে। তখন সেই মেথডটা তাকে দিল অথবা বললো যে এরকম একটা প্রসেস আছে, এইভাবে নিলে থাকে না, মানে খাবারটা নষ্ট হয় না। এই যে এই মেথডটা যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাপার্টাইজেশন অথবা কেনিং। ওই যে নিকোলাস অ্যাপার্টের নাম অনুযায়ী, অ্যাপার্টের শেষ অংশ অ্যাপার্ট, তার যে আর্ট যেটা বা তার যে কাজটা, সেটাকে স্বীকৃতি স্বরূপ অ্যাপার্টাইজেশন বলা হয়। এটাই পরবর্তীতে কেনিং হিসেবে পরিচিত। এটা হলো তার হিস্ট্রিটা। হ্যাঁ, এই যে কনসেপ্ট এখানে ছিল, টু কিপ দ্য ফুড ইনসাইড দ্য জার and to process it within the jar, and after processing the lid or কি বলবো, the opening should be kept sealed, and he observed that until and unless the seal is removed or the seal is leaked, the food remains as it is, অর্থাৎ যেভাবে রাখা হয়েছিল সেভাবে। এই কনসেপ্ট থেকে এর পরবর্তীতে এটার মেকানাইজেশন হয়েছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তখন এই জিনিসটাকে মডিফিকেশন হয়েছে, বাট কিপিং ইন মাইন্ড দ্যাট দ্য প্রিন্সিপাল রিমেইনস দ্য সেম, প্রিন্সিপালটা সেম রেখে এটা মডিফিকেশন হয়েছে। এখন এই যে ক্যানিং করা হচ্ছে, যে প্রসেসটা বলা হচ্ছে যে হিট দিব, সিল কন্ডিশন, এবং এটা অনেকদিন থাকবে। এইটা দেখা গেল যে যখন সায়েন্টিস্ট took some initiative to study scientifically, তখন দেখা গেল যে এই ক্যানিং যেটা, ক্যানিংটা ইম্পর্টেন্ট একটা, বা ক্যানিং এর কোয়ালিটি অথবা ক্যানিং এর পরে দা শেলফ লাইফ অফ দা ক্যান ফুড এটসেট্রা আর কি ডিরেক্টেড বাই অ্যাসিডিটি অফ ফুডস, অর্থাৎ ফুডের অ্যাসিডিটি দ্বারা এই যে কোয়ালিটি অফ ক্যান ফুডস অথবা ক্যান কোন ধরনের প্রোডাক্ট কিভাবে ক্যান করা লাগবে, এগুলো অ্যাসিডিটির সাথে একটা রিলেশন আছে, ফুডের অ্যাসিডিটির সাথে। তখন সেই অনুযায়ী আমরা জানি যে ফুডকে তিনটা ভাগে ভাগ করা যায়, লো অ্যাসিড ফুড, অ্যাসিড ফুড, হাই অ্যাসিড ফুড, ডিপেন্ডিং অন দ্য পিএইচ। এটা গেল, এটা এক্সাম্পল এখানে গেল। ওই যে যে সমস্ত ফুডের বলা হচ্ছে যে এই অ্যাসিডিটি ফুড, এটার দ্বারা দেখা যাচ্ছে ক্যানিং এর পরবর্তী স্টেপস গুলা মানে অ্যাপ্লাই করা হয়, নোয়িং দ্য অ্যাসিডিটি অফ ফুড। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে সমস্ত ফুডের অ্যাসিডিটি কম বা বেশি, তার ক্ষেত্রে হিটিং প্রসেসটা কম বেশি হয়। কম বেশি বলতে যে টেম্পারেচারটা কম বা প্রেসারটা কম, টাইমটা কম বেশি, এগুলো জিনিস কনসিডার করা হয়। এখন এটা কি আমরা এখানে আগে জানি, জিনিসটা আমরা বলছি, ফুড সায়েন্সে যদি পড়ে থাকো তাহলে জানো যে ইউজুয়ালি কেনিং এর ক্ষেত্রে it assumes that most heat resistant bacteria, Clostridium botulinum, is present in the food. কেনিং এর ক্ষেত্রে একটা কমন ফেনোমেনা ধরে নেওয়া হয় যে হিট যে দিবে, হিটটা এমন একটা পর্যায়ে বা এমনটুকু পরিমাণে দিতে হবে যে তাতে যে মানে হিট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, মোস্ট হিট রেজিস্ট্যান্ট, অনেক ধরনের ব্যাকটেরিয়া মে রিমেইন প্রেজেন্ট ইন দ্য ফুড, বাট মোস্ট হিট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হিসেবে চিন্তা করা হয় যে ফুডে থাকে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। এখন হিটটা এমন পর্যায়ে দিতে হবে সো দ্যাট ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম মে বি কি ডেস্ট্রয়েড, অথবা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ইজ ডেস্ট্রয়েড, এরকম ভাবে হিট দিতে হবে যাতে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামটা ডেস্ট্রয় হয়। এখন এই জন্য ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামের সাথে অ্যাসিডিটির একটা সম্পর্ক আছে। অ্যাসিডিটিটা আমরা মেজার করি বা এক্সপ্রেস করি ইন টার্মস অফ পিএইচ দিয়ে।
দেখো হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের গ্রোথের জন্য কত পিএইচ লাগে এটা কি তোমাদের জানা আছে? ফুড সায়েন্সে তো পড়ানো হয়েছে, হওয়ার কথা, বা মাইক্রোবায়োলজিতে পড়ানোর কথা। Do you have any idea about the favorable condition for the Clostridium botulinum with special reference to pH? আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। আমি বলছি যে তোমাদের কি কোনো ধারণা আছে যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামের ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ কত পিএইচ হয়? আচ্ছা, জানা উচিত ছিল, জানো না, মনে রাখবা বা পরবর্তীতে পড়বা, মানে পড়তে চেষ্টা করবা, জানতে চেষ্টা করবা। ইউজুয়ালি ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামের গ্রোথটা হচ্ছে যখন পিএইচ 4.6 এর বেশি হয় তখন। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এখানে এই স্লাইডটার জাস্টিফিকেশন আছে। ও আমি কি ভিডিও স্টার্ট করি না নাকি? হ্যাঁ, জাস্টিফিকেশন হচ্ছে আমি বলছি যে পিএইচ যদি যে সমস্ত ফুডের পিএইচ 5 বা 5 থেকে 6.8 আছে, তার মানে কি পিএইচ 4.6 এর বেশি আছে, তাদের ক্ষেত্রে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম গ্রো করতে পারে। আর যদি পিএইচ 4.6 এর কম হয় এবং যদি কোনো কারণে পিএইচ 4.5 এর কমে আসে, তাহলে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম গ্রো করতে পারে না। তার মানে মিনিমাম কন্ডিশন হচ্ছে 4.6, এর কম হলে গ্রো করতে পারে না। যার ফলে যে সমস্ত ফুডের পিএইচ 4.6 বা তার বেশি, তাদের ক্ষেত্রে সিভিয়ার হিট ট্রিটমেন্ট, অর্থাৎ টেম্পারেচারটা বা হিট ট্রিটমেন্টটা বেশি সময় বেশি পরিমাণে দিতে হবে। কারণ ওখানে যে মোস্ট হিট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, মে রিমেইন প্রেজেন্ট। অন্যগুলোর ক্ষেত্রে আমরা, অর্থাৎ কি বলছি, যে যে সমস্ত ফুডের পিএইচ 4.6 এর কম বা 4.5 এর কম, তাদের ক্ষেত্রে কি নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে হিট দিলে সেটা হয়ে যাবে। আর না হয় সেই ক্ষেত্রে গ্যাস প্রেসার লাগে। তোমরা গ্যাস প্রেসার কি পড়ছো, এই পিএইচ যদি 4.6 এর বেশি হয়, এটা হলো একটা কমন মানে অ্যাপ্রোচ। এখন আমরা দেখি যে এই স্লাইডটাতে কি আছে, জেনারেল কেনিং ফ্লোচার্ট। কেনিং এ কি আছে? If you consider the canning process for any product, any food item or any fruits or vegetable, whatever it is, these are the common steps that are usually followed during canning of fruits or vegetables or etc. It could be changed or it needs to be changed or needs to be customized. কোনোটার ক্ষেত্রে এইটা লাগবে বা এটা পরিবর্তে অন্য একটা হবে, বা সিমিলার কোনো স্টেপস লাগবে, বাট these are in general, these are the common steps that are usually followed during the canning of any food items. একটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সিলেকশন, that is selection of raw materials or the fruit items or food vegetable items or any item like fish or meat etc. Selection of products or items to be canned, যে জিনিসটা ক্যান করা হবে তার সিলেকশন। সর্টিং এন্ড গ্রেডিং, সর্টিং অর গ্রেডিং, সর্টিংটা কেন করা হবে, গ্রেডিংটা কেন করা হবে, বা সিমিলার কাজ কোনটা? সর্টিংটা করা হবে হয়তো দেখা যাচ্ছে যে কখনো মানে বাক অ্যামাউন্ট যদি হয় কোনো একটা জিনিস, ফর এক্সাম্পল ম্যাঙ্গো, টমেটো, আপেল এটসেট্রা, তখন দেখা যাবে যে কিছু মানে ভালো জিনিসের সাথে দু একটা পোকায় খাওয়া অথবা ছিদ্রযুক্ত অথবা মানে বেশি পেকে গেছে বা কম পাকছে, এরকম একটা হতে পারে। এটা সর্টিং করা। গ্রেডিং করা হয়তো ডিপেন্ডিং অন দ্য সাইজ, সেই কালার অথবা রাইপেনিং স্টেজ এটসেট্রা, এগুলো অনুযায়ী। অর্থাৎ the ultimate objective of this step is to make the product uniform, more uniform. যে প্রোডাক্টগুলো করব সবগুলো যেন ইউনিফর্ম সাইজের হয়, ফ্রম ভিউ পয়েন্ট অফ কালার, সাইজ, শেপ এটসেট্রা। যদি আমি বলি যে আমি
আম করতে চাই বা টমেটো করতে চাই, হ্যাঁ আমগুলা যেরকম পরিপক্ক থাকার কথা সবগুলা একই রকম হতে পারে বা একই সাইজের হওয়ার ভালো, বা একই সাইজের করব। টমেটো গুলা একই ধরনের সাইজ হবে, প্লাস হলো কালারটা একরকম হবে, এগুলা। এরপরে হচ্ছে যে ওয়াশিং, জাস্ট টু রিমুভ দ্য আউটার ডাস্ট অর ডার্ট অর সামথিং লাইক দ্যাট, গায়ে কিছু জিনিস লেগে থাকে সেগুলো সরানোর জন্য একটু ওয়াশিং করা। এরপরে হচ্ছে পিলিং, কোরিং, পিটিং। আমরা আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ অলরেডি স্টাডিড দ্য দিস প্রসেস অথবা দিস অপারেশনস। তোমরা কোথাও না কোথাও জিনিসটা পড়ছো, বাট ইউ ক্যানট রিমেম্বার ইট। পরে বলা হচ্ছে পিলিং করা হয়। পিলিংটা কি? বলা হয় যে খোসা ছাড়ানো। যে সমস্ত জিনিস আমের ক্ষেত্রে যদি হয় তাহলে আমগুলা খোসা ছাড়াইতে, আনারসের ক্ষেত্রে হলে খোসা ছাড়াইতে হবে। কোরিং, পিটিং। কোরিংটা কি? আমি যদি আনারসের ক্ষেত্রে বলি, গায়ে কিছু চোখ আছে, সেই চোখগুলাকে সরানো, অথবা এরকম যদি কোনো কিছু থাকে এটা পিটিং। কোনো কোনো ফ্রুটসের ক্ষেত্রে বা ভেজিটেবলসের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে ভিতরে কিছু বীজ জাতীয় বা সিড জাতীয় কিছু থাকে, এইগুলাকে সরাই নেওয়া, এটা হচ্ছে পিটিং। এই কাজগুলা করা হয়। এরপর একটা হলো ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং কেন করা হয়? আমরা জানি যে ব্লাঞ্চিং করে এনজাইম গুলাকে ইনঅ্যাক্টিভ করা হয়। কখনো কখনো তার যে মানে স্ট্রেন থাকে গায়ে, যে চামড়াটা যেটা থাকে বা ফ্রুটসটা বা ভেজিটেবলস যেটা মধ্যে, এটা ব্লাঞ্চিং করলে একটু লুজ হয়। হ্যাঁ, ক্যানে রাখলে স্ট্রেসটা কম পড়ে। পরে হচ্ছে ক্যান ফিলিং। আমরা জানি যে ব্লাঞ্চিং কিভাবে করা হয়। কখনো কখনো হট ওয়াটার ব্লাঞ্চিং করা হয়, কখনো স্টিম ব্লাঞ্চিং করা হয়। এখানে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য proper type of blanching method অথবা blanching technique. If it is fruits or vegetables অথবা if it is tomato, it is better to select the কি steam blanching etc. এই ব্লাঞ্চিং এর পরে ব্লাঞ্চড প্রোডাক্ট যেগুলো থাকবে সে ক্যান ফিলিং। আমি যদি বলি ক্যান একটা থাকবে বাজারে, যদি যেমন তোমরা যদি কনডেন্স মিল্কের ক্যানটা যদি সামনে ভাসাও, তাহলে সেই ক্যানটা একটা সাইড ওপেন থাকে, সেটাতে তোমার ক্যান ফিলিং করতে হবে, জিনিসটা ঢালতে হবে। এটা যখন কেউ হাতে করবে তো বা বাড়িতে করবে হয়তো ধরতে পারে যে ক্যান ফিলিং হাতে করবে, কিন্তু ইন্ডাস্ট্রি অর ম্যানুফ্যাকচারিং প্লান্ট ইট ইজ ইউজুয়ালি ডান বাই দ্য ক্যানিং লাইন অথবা সরাসরি অটোমেটিক্যালি। ফর এক্সাম্পল, if I want to fill 500 gram of product within a can, then we will set one metering devices maybe like that. একটা লাইন যাবে, if you want to can like 1000 cans are being passed from one side of the line using conveyor belt এর ভিতর দিয়ে যাবে, আর উপর থেকে certain amount of products which is predetermined অথবা হ্যাঁ মিটারিং করা আছে। যেমন 500 গ্রাম যদি হয় তাহলে 500 গ্রাম it will fill 500 gram of product, then it will move or left its place and another can coming from the back side। এইভাবে একটার পর একটা আসতেছে। এরপরে ক্যান ফিলিং করলাম। ক্যান ফিলিং করার পরে একটা স্টেপ হচ্ছে সিরাপিং অথবা ব্রাইনিং। হোয়াই ইট ইজ ডান and where will you use syrup and where will you use brine. Brine means salt solution, syrup means sugar solution in general. এখন মনে রাখতে হবে যে যখন ফ্রুটস বা ভেজিটেবলস করার ক্ষেত্রে, ফ্রুটসের ক্ষেত্রে সিরাপ সলিউশন দেওয়া হয়, ব্রাইন দেওয়া হয় ভেজিটেবলের ক্ষেত্রে। ঠিক আছে? এটা কেন করা হয় বা কি দরকার লাগে? ক্যানিং করার সময় ক্যানটা ফিল করার পরে হ্যাঁ সবটা ফিল করা হয় না, একটু ফাঁকা রাখা হয়, এটা বলা হেড স্পেস। এটাতে লিকুইড, এই যে সিরাপ বা ব্রাইনটা দেওয়া হয় একটা লিকুইড মিডিয়াম হিসেবে। এটা কেন করা হয়? আমরা যদি ইফ ইউ কনসিডার দ্য boiling of egg in your home অথবা you are going to make some sorts of mashed tomato, then we boil the tomatoes or potatoes. আমরা বাড়িতে যখন পটেটো বা টমেটো বা ডিম সিদ্ধ করি তখন কি করি? একটা পাত্রে প্রথম you put some water and then pour the eggs or vegetables, এগুলো দেওয়া হয়। কারণটা কি? যখন হিট, যদি এগটাকে হিট করা হয় শুধু পানি ছাড়া, তাহলে দেখা যাবে যে পাত্রটার গায়ে যেটুকু লেগে আছে এটুকু পুড়ে যাবে, বাকি অংশটুকু হবে না। বাট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ হিটটা যদি চতুর্পাশে লাগে, এই জন্য একটা মিডিয়া ইউজ করা হয়, মিডিয়াম। সেটা হচ্ছে যে পানি ইউজ করি, এখানে ইউজ করা হবে ঠিক সিমিলার একটা মিডিয়াম, সো দ্যাট দ্য
হিট ট্রান্সফার বিকামস ইউনিফর্ম। এটার জন্য এই ব্রাইনিংটা বা সিরাপিংটা করা হয়। এরপরে করা হয় লিডিং অথবা ক্লিনচিং। ওই উপর অংশটুকু তখন এই যে লিড থাকে একটা বা মুখা, এটা নামায় দেওয়া হয়। এরপরে এক্সস্টিং করা হয় একটা এক্সস্ট বক্সের ভিতর দিয়ে, অর্থাৎ এটা ভিতর থেকে যে মানে এয়ারটা থাকে সেটা উপরে মানে বের করে দেওয়া হয়। এরপরে সেটাকে সিলিং করা হয়। সিলিং করার পরে সেই ক্যানটা যখন সিল হয়ে গেল, এখানে এটা বলা হয় নাই, ওই যে এক্সস্টিং পরে প্রসেসিং করা হয়। প্রসেসিং এর পরে অর্থাৎ হিট ট্রিটমেন্ট করা হয়, করার পরে ওয়াশিং, কুলিং, ওয়াশিং করা হয় যাতে ওই যে প্রসেসটা ফলো করার সময় তখন ওই গায়ে ময়লা টয়লা লাগতে পারে, কিংবা একটা ক্যান থেকে আরেকটা ক্যানে ময়লা আসতে পারে, বা কিছু জিনিস পড়ে যেতে পারে, যা ফর মেনি রিজনস। এরপরে এটাকে কুলিং করা হয়, কুলিং এর পরে লেবেলিং স্টোরেজ করা হয়। এইটা হলো জেনারেল ফ্লোচার্ট ফর ক্যানিং। এখানে আমরা এই যে ক্যানিং করার প্রত্যেকটা স্টেপস এখানে ব্যাখ্যা করা আছে, এটা তোমাদের পড়তে হবে। আমি স্লাইড দিয়ে দিব। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে বইয়ের ভাষায় লেখা আছে, সাথে কোনো কোনো জায়গায় যেটা প্রয়োজনীয় যন্ত্রপাতি যা লাগবে, এই যে গ্রেডিং করার জন্য মেকানিক্যাল গ্রেডার এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, ওয়াশিং করার সময় কিভাবে করা যায় চিত্র সহ দেওয়া আছে। আবার পিলিং কোরিং কিভাবে করা লাগে এগুলা বলা হয়েছে এখানে। পিলিং করার সময় কিভাবে করা যায়, মেকানিক্যাল পিলার, হ্যান্ড পিলিং বাই মেশিন, ওই যে আপেলটা ধরছে, ধরার পরে এরকম হয়ে গেছে। লাই পিলিং, লাই পিলার কি, লাই সলিউশন কি, এটা তোমাদের জানা আছে। এখানে এগুলো বলা আছে যে এই স্টেপস গুলা, প্রত্যেকটা স্টেপস এখানে এক্সপ্লেন করা হয়েছে। আমি যেটা সহজ কথা বলছি এটা তোমাদের এখানে একবার দুইবার পড়লে তোমাদের এটা ক্লিয়ার হবে। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ ইট, তোমাকে এটা মুখস্থ করতে হবে না। জাস্ট গো থ্রু দ্য স্লাইডস এন্ড এক্সট্রাক্ট দ্য কংক্রিট ইনফরমেশন, হোয়াট আর উই গোয়িং টু সে, আমরা কি করতে যাচ্ছি বা কি বলতে চাচ্ছি সেই জিনিসটা এক্সট্রাক্ট করে সেটা তুমি নিজের মতো করে লিখতে পারো। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ ইট। এখানে একটা ক্যান ফিলিং দেওয়া হয়েছে, যে আমরা বলছি ক্যান ফিলিং এর সময় এরকম একটা লাইন থেকে আসতে থাকে, এসে এখানে হয়তো মিটারিং করা আছে যে কতটুকু কি থাকবে, কোনটা থাকবে, কোন প্রোডাক্টটা কতটুকু থাকবে। এটা এই দিক দিয়ে যখন যাবে ক্যানিং হয়ে চলে যাবে বা ফিলিং হয়ে চলে যাবে, পরে বাকি কাজটুকু অন্য একটা লাইন হবে, একটা কমপ্লিট লাইনে দেখানো হয়েছে। সিরাপিং এন্ড ব্রাইনিং কেন কি বা কিভাবে করা হয় সেটা দেখানো হয়েছে। লিডিং বা ক্লিনচিং এটা তোমাদের মানে জানো, বা ল্যাবে কাজ করার সময় হয়তো দেখছো এরকম ক্যানিং মুখাটা কিভাবে লাগানো হয় বা উপরের অংশটা কিভাবে ক্লিনচিং করা হয়। এক্সস্টিং একটা বক্স, এটা বলছি কি টেম্পারেচার করা হয় এখানে উল্লেখ আছে। এরপরে আসবে সিলিং। সিলিংটা করার সময়, সিলিং করার পরে হলো প্রসেসিং। প্রসেসিং আমরা বলছি যে ওই মানে যেখানে এসে হিট প্রসেসটা করা হয়, অর্থাৎ যে হিটটা দেওয়া হবে সেটা। এখন এই যে হিটটা দেওয়া হয়েছে এখানে, অল ফ্রুটস ক্যান বি স্যাটিসফ্যাক্টরি প্রসেসড এট 100 ডিগ্রি সেলসিয়াস। ফ্রুটস গুলা 100 ডিগ্রি সেলসিয়াসে প্রসেস করা যায়। ভেজিটেবলস 116 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে প্রসেস করা যায়। যদি পিএইচ একটু বেশি হয় তাহলে ওই যে আমরা বলছি যে পিএইচ যদি 4.6 এর বেশি হয় তাহলে ওই জিনিসটা চিন্তা করতে হয়। এখন এই যে প্রসেসিং টাইমটা বা টোটাল টাইম কত হবে তা নির্ভর করে সাইজ অফ দ্য ক্যান। ক্যানের সাইজ কতটুকু হবে, কত প্রসেসিং টেম্পারেচার দিতেছি। আমি যদি টেম্পারেচার কম দিই তাহলে সময়টা বেশি লাগবে, আর টেম্পারেচার বেশি হলে সময়টা কম। রেট অফ হিট পেনিট্রেশন এট সেন্টার অফ দ্য ক্যান, ওই যে যদি একটা ক্যান ধরি আমি, এটার ভিতরে ক্যানগুলো দেওয়া হয়েছে, ক্যানটার সেন্টারটা কোথায়, সেন্টারে পৌঁছতে টেম্পারেচারটা কত লাগে, মানে হিটটা কত সময় পরে কিভাবে ঢুকে, কোল্ড পয়েন্ট বলে, অর্থাৎ যে পয়েন্টে গিয়ে টেম্পারেচারটা সবচেয়ে বেশি সময় পরে এই সেন্টার টেম্পারেচারটা উঠে। এই যে টেম্পারেচার বলছি 100 ডিগ্রি, এটা হচ্ছে সেন্টার টেম্পারেচার অফ দ্য ক্যান। যে জায়গার বা কোল্ড পয়েন্ট, যেটা কোল্ড পয়েন্টে উঠতে যে টেম্পারেচারটা যত সময় লাগে সেই তত সময় পর্যন্ত প্রসেস করতে হবে। অর্থাৎ কোল্ড পয়েন্ট হচ্ছে যে পয়েন্টটা সবচেয়ে পরে গিয়ে ওই ডেজায়ার্ড টেম্পারেচার রিচ করে। এই জন্য ক্যানের প্রত্যেকটা সাইজ অফ দ্য ক্যানের উপরে ডিপেন্ড করে এই কোল্ড পয়েন্ট ভেরিয়েশন। এরপরে বলছি আমরা পিএইচটা কিরকম, আর টাইপ এন্ড নাম্বার অফ অর্গানিজম প্রেজেন্স, এবং টাইপ কতটুকু, কি ধরনের অর্গানিজম আছে এবং কতগুলো আছে। আমরা বলছি যে যদি ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম থাকে তাহলে এক ধরনের, আবার যদি অন্য ধরনের ব্যাকটেরিয়া থাকে তাহলে এক ধরনের, এগুলা। এখন এরপরে ওয়াশিং, কুলিং, এরপরে লেভেলিং এন্ড স্টোরেজ করে রেখে দিতে হবে, পরে যখন মার্কেটিং এর জন্য বা যখন খেতে হবে বা যখন সাপ্লাই দিবে তখন। এখানে একটা জিনিস আছে, এই যে সিলিং করার সময়, সিলিং এর একটা, তোমরা কি টার্মটা শুনছো, সিলিং ডাবল সিম? জি স্যার। কোথায় 3-1 এ পড়ছো না? জি স্যার, প্যাকেজিং এ পড়ছি স্যার। প্যাকেজিং বা ইউনিট অপারেশনস ইন ফুড প্যাকেজিং মনে হয় এরকম একটা সাবজেক্ট পড়ছো। ডাবল সিমিং পড়ছো কি?
জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি পড়াবো না। তোমরা ওই ডাবল সিম ওখানে ওই জিনিস ওখান থেকে দেখে নিবা। আমরা এখানে চাইলে কেউ দেখতে পারো, কিন্তু ফিগারটা এখানে দেওয়া আছে যে এটা মানে ডাবল সিম দুইটা পার্ট, একটা হচ্ছে লিড আর এটাকে দেখা হচ্ছে যে কেনের অংশটা। আমরা একটু পরে একটা ভিডিওতে এটা জিনিসটা দেখাবো, দেখলে এখান থেকে যে কিভাবে হয় ফার্স্ট রোল এবং সেকেন্ড রোল। ফার্স্ট অপারেশন এটা হয়, এটুকু হয়। সেকেন্ড অপারেশন আইসা এখানে হয়ে যায় এটুকু। এখানে কিছু ক্রিটিক্যাল প্যারামিটার আছে, এটা তোমাদের মানে পড়ে থাকলে আর জানার দরকার নাই, বা যদি মনে করো জানতে পারবো, কিন্তু এটা আমি মানে পরীক্ষার জন্য ইনক্লুড করবো না, কারণ তোমরা এটা অলরেডি পড়ে আসছো। মানে এই টার্মগুলা ক্রিটিক্যাল প্যারামিটারস গুলা কি, বাট তোমাদের জানা থাকা উচিত যে ক্রিটিক্যাল প্যারামিটার গুলা কি। এটা হলো যে ডাবল সিম। এখন আমি যদি একটা জিনিস দেখাই, আমি জানি যে তোমরা এটা পড়ছো, বাট অনেকেরই কনফিউশন আছে। আমি যখন ছাত্র ছিলাম তখন আমারও কনফিউশন ছিল যে জিনিসটা কি। আমি একটু দেখাই, এখানে তোমরা দেখো, যদি সুযোগ হয় দেখতে পারবে। তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার, সাউন্ড শুনতে পাচ্ছি। সাউন্ড শুনতে পাচ্ছ না? জি স্যার। ওকে, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? এই এখন এই যে ভিডিওটার সাউন্ড শুনতে পাচ্ছ? না স্যার, এই ভিডিওর সাউন্ড তো শুনি না। শুনো না? না স্যার। দেখা যায়? স্যার দেখা যায়। আচ্ছা, এই যে দেখো, আমরা বলতেছি সিমিং, যে ডাবল সিমে অপারেশনটা সেটা একটু দেখাবো এখানে কিভাবে অপারেশনটা হচ্ছে। এই যে দেখো, এইটা হচ্ছে একটা নিচের পার্ট, উপরের পার্ট। এটা তো প্রথমে খোলা থাকে, তাই না? আমি এটা দেখতে পাচ্ছ কার্সারটা? জি স্যার। এই যে কার্সারটা এটুকু তো সরানো থাকে না। আবার যখন ক্যানটা তৈরি করা হয় তখন এখানে নিচের অংশটাও থাকে না। কিন্তু আমরা যখন বাজারে ক্যানগুলা কিনি, দুইটাই ক্লোজ করা থাকে। ফর এক্সাম্পল ক্যান কনডেন্স মিল্ক যখন দেখি, অথবা এই ধরনের যা প্রোডাক্ট দেখি, অথবা ওই কোকা কোলার ক্যানগুলা যদি দেখি, তো যখন এই দুইটা পার্ট এটা যদি উল্টায় দেই, মানে এইভাবে যদি থাকে, তাহলে এটা হচ্ছে আমার লিড, হ্যাঁ, জি স্যার। উপর, তাই না? আবার যদি এটা উল্টায় দিই তখন এটা হচ্ছে লিড, ঠিক না? তো ঠিক আছে, এটা আবার এখানে বলা হচ্ছে এটাকে বটম, এটা টপ। যদি আমি কমার্শিয়ালি করি তাহলে আমার এই পার্টটুকু লাগানো থাকবে, এটা সাপ্লাই দিবে, কিন্তু এইটুকু আমার ইন্ডাস্ট্রির ভিতরে প্রোডাক্ট ফিল করার পরে, প্রসেস করার পরে, এই যে ক্যান প্রোডাক্টের সবগুলো স্টেজ করার পরে সে একটা স্টেজ হচ্ছে সিলিং। এখন এটা একটু দেখো কিভাবে হয়। হুম, এই যে দেখো, এখানে যদি বলা হয় যে ওই ক্রস সেকশন যদি দেখি, তাহলে এই ক্রস সেকশনটা এভাবে দেখাচ্ছে যে এখানে কেটে যদি দেওয়া হয় তাহলে কি হয়। এই যে দেখো, এখন আসতেছে এখানে ক্লিয়ার যে এই জিনিসটা আসতেছে হচ্ছে ক্যান বডি থেকে, না কালোটা? জি স্যার, ক্যান বডি থেকে। আর এটা আসতেছে স্যার লিড ওই থেকে। লিড থেকে, লিডের পার্ট থেকে। এই এটা হচ্ছে যে ক্যানসিম অথবা সিল, এটাকে বলা হচ্ছে ক্যানসিম অথবা সিল। এই যে এখানে দেখানো হচ্ছে লিড আর কভার, যেটা সেটা দেখানো হচ্ছে, আমি যেটা বললাম যে লাল অংশটুকুকে। আবার বডিতে দেখানো হচ্ছে এটা কিন্তু এমনিতে দেখে বোঝা যায় না, কিন্তু আমি যখন দেখলাম যে ক্যানটা থেকে ক্রস সেকশনটা করছে, করার পরে যখন একটু দেখাইছে, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে আসছে। এটা গেল ক্লিয়ার করুন। হ্যাঁ, এই যে দেখো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কভার কার্ন আর একটা হচ্ছে ফ্ল্যাঞ্জ। এই যে বডি থেকে যেটা আসছে সেটাকে এইটুকু দ্বারা করছে, আর এটা হচ্ছে সমপরিমাণ লেন্থ, যেটা এইটাই এসে এখানে মিশবে। কভার কার্ন, ফ্ল্যাঞ্জ, দেখছো কি হয়েছে? জি স্যার। হ্যাঁ, ওই যে এটা করার পরে প্রথম অপারেশনের পরে ওই যে এখানে দেখলা যে এটা সরে গেল, অর্থাৎ চাপটা দিয়ে সে সরে গেছে। চাপটা দেওয়ার ফলে কি হয়েছে, এই যে লিড এবং বডি হুকটা এই পর্যায়ে আসছে, পুরা কাজটা কমপ্লিট হয় নাই। যার ফলে আরেকবার এই জিনিসটা সেম, এটা তো ফরম্যাটটা সেম জিনিসটা আসছে, আসার পরে এই যে এটা সরে গেছে, এবং এখানে এই অবস্থা রেখে সেটা সরে গেছে। এই যে এই কাজটা হচ্ছে ডাবল সিম, দুইবার কাজটা করতে হবে বিধায় সেটাকে বলা হয় ডাবল সিম।
হয়েছে, বোঝা গেছে এখন ডাবল সিমিংটা? এই বুঝতে পারছো তোমরা ডাবল সিম কিভাবে জি স্যার। আমরা দেখালাম যেটা? জি স্যার। আজকে ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ স্যার, আজকে বেশি ক্লিয়ার হয়ে গেল। এর আগেও পড়ছিলাম কিন্তু স্যার এতটা ক্লিয়ার হয়েছিল না। হ্যাঁ, ওইটা মানে আমি করলাম যে ওই মানে আমারও একটা পর্যায়ে আমি যখন প্রথম দিকে যখন আমি পড়াইছি তখন আমার কাছে এটা কনফিউশন হচ্ছে জিনিসটা কিভাবে হয়। এটা দেখার পরে মানে মোটামুটি সবার যারা দেখছে তারা বুঝতে পারবে যে এই কাজটা এইভাবে হয়। এটা জটিল কোনো কিছু না, খুব সিম্পল একটা জিনিস, কিন্তু আমি যদি পড়তে যাই বা লিটারেচারে পড়তে যাই তাহলে ওটা অনেক জটিল হবে বা একটু কঠিন মনে হয়। আমরা এইটুকু দেখলাম। আমরা আমাদের টপিকসটা ছিল যে কেনিং, ডিজাইন অফ কেনিং প্রসেস এন্ড ডেভেলপমেন্ট অফ ক্যান প্রোডাক্টস। আমরা একটা আউটলাইন দিলাম এখানে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, প্রথম 5 জন স্টুডেন্টের 5টা অ্যাসাইনমেন্ট, মানে একটা করে অ্যাসাইনমেন্ট। অ্যান ওভারভিউ অন কেনিং প্ল্যান্ট ফর, অথবা ডিজাইন অফ কেনিং প্ল্যান্ট, অথবা এটসেট্রা, যাই যেভাবে লিখো, অথবা এই টপিকসে একজন লিখতে হবে ফিশ, একজনের মিট, একজন ম্যাঙ্গো, পাইনাপেল, আর একজনের হচ্ছে গ্রিন পিস অথবা কর্ন অথবা যে কোনো একটা ভেজিটেবল। অথবা ভেজিটেবল। আমি আরো সহজ করে দিই। এটা তোমাদের মানে পূর্বের মতো ওয়ার্ড এবং পিডিএফ ফাইল। আমি সরি, ওয়ার্ড এবং পিপিটি। এটা হলো তোমাদের সাবমিট করতে হবে। তোমাদের সুবিধা মতো সময় করো, বাট 1-2টা ক্লাসের পরে করতে পারলে ভালো, পরবর্তীতে হয়ে যাবে। সময় যখন ঘনায় আসবে তখন সমস্যা হবে। পারলে আগামী সপ্তাহে তোমরা সাবমিট করবে। এটার জন্য আমি বলতেছি যে ওভারভিউ অন কেনিং প্ল্যান, তুমি কেনিং এর মানে দিতে পারো, ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি থাকে, কিংবা এরকম যা কিছু বিগিনিং এ কিছু ইনফরমেশন দিতে পারো। দেওয়ার পরে ফিশ কেনিং এ তোমার ইন্টারনেটে অনেক জিনিস আছে, তোমার রিপোর্টও পাবা, সবকিছুই পাবা। তুমি কাস্টমাইজ করে জাস্ট তুমি যতটুকু বুঝবে বা যে জিনিসটা বুঝো যে হ্যাঁ এই জিনিসটা লাগবে, এই জিনিসটার পরে এই জিনিসটা, এই যন্ত্রটা লাগে এরকম, বা এই লাইনটা এরকম, এইভাবে করে একটা অ্যাসাইনমেন্ট দাঁড়া করবো প্রত্যেকের জন্য। এটা আমরা ফর এক্সাম্পল আমরা ইন জেনারেল দেখাইলাম ফিশ মানে একটা কেনিং এর জন্য এই কতগুলো স্টেপস। ফিশ করার জন্য কি কি স্টেপস গুলো হবে, এই জিনিসটা কাস্টমাইজ করতে হবে, যে সিলেকশন অফ ফিশ, কিংবা কিভাবে কি করতে হবে, অথবা কোন ধরনের ফিশটা তুমি নিচ্ছ এখানে কিছু কাজ করতে হবে, বা মিটের ক্ষেত্রে কি হবে, এই জিনিসটা এই চার্টটা তখন চেঞ্জ হতে পারে কিছুটা। আমরা বলছি যে কাস্টমাইজ করতে হবে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ র মেটেরিয়ালস। এটা করতে হবে। এরপরে আসবে ধরো কি যন্ত্রপাতি লাগবে, এই যন্ত্রপাতি একটা 1 মিনিট, তুমি আমরা একটা ফোন আসছে দেখি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি। আমি একটা ক্লাসে 5 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে ঠিক মিটের জন্য এইভাবে একটা জিনিস হবে, ম্যাঙ্গোর জন্য একটা, পাইনাপেলের জন্য একটা, ওই যে যন্ত্রপাতি লাগবে সেই যন্ত্রপাতিগুলোর লিস্ট, ছবি থাকলে ইন্টারনেটের সুন্দর ছবি যেগুলো আছে সেগুলো দিয়ে একটা পূর্ণ রিপোর্ট তোমাদের করতে হবে। এবং প্রত্যেকটা প্রেজেন্টেশনের জন্য মিনিমাম 20টা স্লাইড। তোমরা যা ওয়ার্ড ফাইলে লিখবে সেখান থেকে 20টা স্লাইড রেডি করবে। আমরা এই সাবজেক্টে 1টা বা 2টা বা 4-5টা অ্যাসাইনমেন্ট যাই দেই এভাবে দিব। হয়তো দেখা যাচ্ছে যে একজনের জন্য একটা বা পরবর্তীতে আরেকটা অ্যাসাইনমেন্ট হইলে হইতে পারে, না হইতে পারে, এরকম। যার ফলে অ্যাসাইনমেন্ট গুরুত্ব দিয়ে করতে হবে এবং সবগুলো জিনিসই থাকতে হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কয়জন আসছো তাহলে অ্যাটেন্ডেন্সে? স্যার 30 জন। 30 জন। আমি একটু রোল কল করি। রেসপন্স প্লিজ 170702। ইয়েস স্যার। করে 5 Yes, sir. 48 Yes, sir. 35 30